প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অধ্যয়নরত আছো বিজ্ঞান বিভাগ নিয়ে, তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। তোমরা জানো যে ইতিমধ্যে কোভিডের সংক্রমণ আবার কিন্তু বেড়ে গেছে। তার জন্য আমাদের খুব সচেতনতার সাথেই বাইরে চলাফেরা করতে হবে এবং অবশ্যই আমাদের যে স্বাস্থ্যবিধি আছে সরকার প্রদত্ত, সেই স্বাস্থ্যবিধি মেনেগুলো আমরা মেনে চলব। তোমাদের সাথে এবার আমরা পড়ার টপিকে চলে যাই। গত যে ক্লাসগুলো আমি নিয়েছি সেখানে আমাদের ক্লাস আমি যেটা নিয়েছিলাম একটু মনে করিয়ে দিচ্ছি, কারণ আমাদের ক্লাস তো অনেকদিন পর পরে হয়। আমি তোমাদেরকে নিচ্ছিলাম পঞ্চম অধ্যায় মানব শরীরতত্ত্ব ও শ্বাসক্রিয়া। এটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অর্থাৎ প্রাণীবিদ্যা। সেই ক্ষেত্রে আমরা ওই অধ্যায়টা থেকে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, আর সেই ধারাবাহিকতা থেকেই আমি আজকে তোমাদের আবার সেই অধ্যায়ের উপরই ক্লাস নিতে আসছি। আর এই জন্য তোমাদের যে বইটি আমি ফলো করছি সেটি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, গাজী আজমল স্যারের যে বইটি রয়েছে সেটি আমি ফলো করছি। আর তোমরা সবাই নিশ্চয়ই ক্লাসগুলো ফলো করো। যারা করো তাদের জন্য, এবং যারা করো না তাদের আজকে নতুন করছো সবার জন্যই আমি বলবো যে তোমরা যদি ক্লাসগুলো বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আমি যতই ক্লাস নিই সেই ক্লাসগুলো কিন্তু আসলে ফলপ্রসূ হবে না। এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। এখন যেহেতু আমরা কোভিডের কারণে বাসায় থাকতে হচ্ছে, আমার মনে হয় তোমরা যদি বাসায় বসে পড়াগুলো একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের মানে পড়াটা আরো বেশি মনোযোগ সহকারে আগাতে পারবে। তো আসো আমরা এখন আজকের যে মূল ক্লাস সেখানে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়গুলো পড়াবো সেখানে আসবে শ্বসনের শারীরবৃত্তীয় এবং নিঃশ্বাস ও প্রশ্বাস, এই এদের কার্যক্রম যেটা, অর্থাৎ নিঃশ্বাস এবং প্রশ্বাস কিভাবে হয়। তো আমাদের এখানে শ্বসনের যে শারীরবৃত্তীয়, সেই শ্বসনের শারীরবৃত্তীয় আমরা যখন পড়বো সেখানে আমরা জানতে পারবো যে কয়েকটি প্রশ্নের অ্যান্সার। সেই প্রশ্নগুলো হচ্ছে শ্বসন কি। আমি এখানে তোমাদেরকে একটু আগে কি কি কোশ্চেনগুলো আমাদের এখানে থাকবে সেই কোশ্চেনগুলো লিখে তোমরা, এর মধ্যে আমি আরেকটি কথা বলি যে তোমরা তো জানো যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা অবশ্যই উদ্দীপকের ভিত্তিতে করা হবে এবং উদ্দীপকের আলোকে যে কোশ্চেনটা সাজানো হবে সেখানে আমাদের 10 মার্কসের উপরে একটি কোশ্চেন থাকে। সেই 10 মার্কের মধ্যে একের ক, খ, গ, খ, এভাবে একের মধ্যে আমরা 4টা কোশ্চেন পাবো। সেই কতে যে কোশ্চেনটি থাকবে সেটি সাধারণত 1 মার্কসের উপরে কোশ্চেন হয় এবং সেখানে সংজ্ঞা এবং কাকে বলে এই ধরনের কোশ্চেনগুলোই আমরা সাধারণত পাই। এবং খ বিভাগে যে কোশ্চেনগুলো থাকে সেখানে আমরা সাধারণত পাই 2 মার্কসের উপরে থাকে। কেন, পার্থক্য লিখো, এই ধরনের কোশ্চেন থাকে, বা এটাকে কেন এটা বলা হয়, এই ধরনের প্যাটার্নের যে কোশ্চেনগুলো সেগুলো থাকে খ বিভাগে। এবং খ বিভাগের এই কোশ্চেনের জন্য মার্কস থাকে 2 মার্কস। এবং গ বিভাগের যে কোশ্চেনটা মানে অর্থাৎ একের গ, সেই একের গয়ে যে কোশ্চেনটা থাকে সেটার অ্যান্সার থাকে 3 মার্কস। এবং সেখানে সাধারণত একটু গঠন, বর্ণনা বা একটু বড় ধরনের কোশ্চেন থাকে, চিত্র সহ বর্ণনা, এই ধরনের ব্যাপার থাকে। আর অবশ্যই এগুলো সবই উদ্দীপকের আলোকে সাজানো হয়। এবং খ বিভাগে যেটি থাকে সেটি থাকে তোমার আরো একটু বড়, অর্থাৎ 4 মার্কসের একটি কোশ্চেন থাকে। সেটির মধ্যে তোমাদের অনেক সময় দেওয়া থাকে যে তুলনামূলক আলোচনা করো, উদ্দীপকের আলোকে কোনো একটি বিষয়ে তুলে এনে সেখানে বলা হয় যে তুলনামূলক আলোচনা করো, অথবা এরা এর কিভাবে এই কাজগুলো সংগঠিত করে তোমার ভাষায় লিখো, অথবা চিত্রসহ গঠন বর্ণনা করো। এই ধরনের বড় কোশ্চেনগুলো এখানে থাকে। তো আমাদের এখানে যে কোশ্চেন প্যাটার্নটি থাকে আমি সেটা নিয়ে একটু আলাপ করলাম। আজকে আমি যে টপিকটি পড়াবো সেখানে তোমরা কি কি কোশ্চেনের অ্যান্সারগুলো পাবে সেগুলো আমি একটু এখানে লিখে দেব। আমরা প্রথমেই পাবো শ্বসন।
দুয়ে পাবো বহি শ্বসন, তিনে পাবো অন্তঃশ্বসন। আচ্ছা, এখানে দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এখানে লেখা আছে শ্বসন, তারপর আছে বহিঃশ্বসন, অন্তঃশ্বসন, নিঃশ্বাস, প্রশ্বাস। আমরা আজকে এই চারটি টপিকের উপরে আলোচনা করব যে আসলে শ্বসন কাকে বলে, বহিঃশ্বসন কাকে বলে, অন্তঃশ্বসন কাকে বলে, বা এর প্রক্রিয়াগুলো কি কি হয়, এবং নিঃশ্বাস ও প্রশ্বাসই বা কাকে বলে, এবং এই প্রক্রিয়াগুলি কিভাবে সংগঠিত হয় আমাদের শরীরে। অর্থাৎ এখানে আমরা শ্বসনের একটা শারীরবৃত্তীয় নিয়ে, টোটাল একটা শ্বসনের শারীরবৃত্তীয় নিয়ে আলোচনা করব। সেই শারীরবৃত্তীয়র ভিতরে এই 5টি পয়েন্ট আমাদের মূল পয়েন্ট থাকবে, যে পয়েন্টগুলো আমাদেরকে শ্বসনে সহযোগিতা করে। এবার আসো প্রথমেই যে সংজ্ঞাটি আমি তোমাদেরকে বলবো যে শ্বসন কাকে বলে। পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে শক্তি উৎপাদন শেষে কার্বন ডাই অক্সাইড পরিবেশে ফিরিয়ে দেওয়ার জৈব রাসায়নিক প্রক্রিয়ার নাম শ্বসন। অর্থাৎ আমরা যে মোটামুটি আমাদের এটা একটু আইডিয়া আছে যে আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি সেটি কিন্তু আমাদের পরিবেশে চলে যায়, অর্থাৎ পরিবেশে গাছ সেটি গ্রহণ করে, আর গাছপালা থেকে যে অক্সিজেনটা নির্গত হয় সেটি আমাদের দেহের কোষ মধ্যস্থ অবস্থায় নিয়ে জারিত হওয়ার মাধ্যমে আমরা অক্সিজেনটা গ্রহণ করি। অর্থাৎ এইভাবে আমাদের পরিবেশের সাথে দেহের সাথে ও অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান, সেই ঘটনাটি হচ্ছে শ্বসন। এটা হচ্ছে একটি কথা শ্বসনের সংজ্ঞা, এবং এটি একটি জটিল রাসায়নিক প্রক্রিয়া। মানব দেহে অবিরামী এই প্রক্রিয়া চলে, আবার মানব দেহে কিন্তু এই জটিল রাসায়নিক প্রক্রিয়াটা ক্রমাগত চলছে। এখন ক্রমাগত যখন এই প্রক্রিয়াটি চলছে তার মাধ্যমে কিন্তু আমরা বেঁচে আছি, অর্থাৎ শ্বাস গ্রহণ করতে পারছি, আমাদের দেহের কোষের ভিতরে আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে যে অক্সিজেনটা প্রয়োজন সেই অক্সিজেনটা আমরা নিচ্ছি, যার কারণে কিন্তু আমরা সুস্থভাবে বেঁচে আছি। এখন এই যে কোষের ভিতরে আমাদের অক্সিজেনটা আমরা পরিবেশ থেকে নেই, সেই জন্য কিন্তু আমাদের এর আগের যে ক্লাসগুলো আমি তোমাদেরকে করিয়েছি সেখানে কিন্তু আমি বলে দিয়েছি সুন্দর করেই যে কিভাবে আমরা অক্সিজেনটা আমাদের বডির মধ্যে কাজ করে, যে কারণ ওই অক্সিজেনটা যদি আমাদের বডির মধ্যে ঠিকঠাক মতো কাজ না করে সেক্ষেত্রেই বা আমাদের কি কি প্রবলেম হতে পারে। অর্থাৎ সঠিক পরিমাণে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যে অক্সিজেনের যোগান, সেই যোগানটি যদি আমাদের এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে বডির ভিতরে না যায়, তাহলে আমাদের শারীরিক কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যাগুলো ফেস করতে হবে একটা এইরকম ঘটনার প্রেক্ষিতে, সেটি কিন্তু আমি আমার পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তোমাদের যদি একটুখানি ভুলে যাও বা মনে হয় যে এটার উপরে আরো একটু ক্লাস নেওয়ার দরকার, আমাকে নক করবে। আমি যদি কেউ নক করো তাহলেই আমি আবার ডিটেকশন ক্লাস নেবো, আদারওয়াইজ আমি দিব না। এবার আসো আমি আলোচনা করব বহিঃশ্বসন। এবার বহিঃশ্বসনে কি আসবে? বহিঃশ্বসনে যেটা আসছে যে এটি একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া যা ফুসফুসে সংগঠিত হয়। এই প্রক্রিয়ায় এনজাইমের কোনো ভূমিকা নেই এবং কোনো শক্তিও উৎপাদন হয় না। ফুসফুসের অ্যালভিওলাইয়ে প্রশ্বাসের মাধ্যমে গৃহীত অক্সিজেন এবং দেহকোষ থেকে উৎপন্ন এবং রক্তবাহিত কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় ঘটে। এটি হচ্ছে একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া, এটা ফুসফুসেই হয় এবং এখানে কোনো শক্তি উৎপন্ন হয় না। অ্যালভিওলাইসের মাধ্যমেই মূলত এই অক্সিজেনটা দেহকোষের মাধ্যমে রক্তে বাহিত হয়। অর্থাৎ আমরা বহিঃশ্বসনটা বুঝতে পারলাম। আর অন্তঃশ্বসন যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে কি, এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, দেহকোষ ও রক্তে এটি সংগঠিত হয়। তাহলে আমরা কিন্তু আগেরটা পেলাম ভৌত রাসায়নিক প্রক্রিয়া, এটি আসছে দেহকোষ জৈব রাসায়নিক প্রক্রিয়া যা দেহকোষ ও রক্তে সংগঠিত হয়। এখানে এনজাইমের ব্যাপক ভূমিকা থাকে। দেখো এখানে কিন্তু আমি তোমাদের আরেকটি কথা বলবো যে এখানে কিন্তু আমাদের এই বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে কিন্তু একটা ছোট্ট পার্থক্য থাকতে পারে, সেজন্য কিন্তু আমি সেইভাবেই পড়াচ্ছি যে বহিঃশ্বসনটা তোমাদের খুব
সহজভাবে আমি প্রয়োজনে আমি নোট করে দেব, সমস্যা নেই। এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন এখানে শক্তি উৎপন্ন হয়। ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহকোষে পৌঁছায়, যেখানে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। উপজাত বস্তু হিসেবে নির্গত কার্বন ডাই অক্সাইড দ্বারা পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায়। এখন এখানে কিন্তু দেখো আমরা একটা পেলাম, দুইটা, একটা বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন আমরা অলরেডি পেলাম। সেটি কিন্তু আমাদের সংজ্ঞা হিসেবেও আসতে পারে, আবার অন্যভাবেও আসতে পারে যে দেখো এখানে একটা কথা বলি যে তোমাদের কিন্তু মানে ক এবং ক্ষয়ের প্রশ্নগুলো আমি তোমাদেরকে হুবহু বলে দিতে পারি, যেটা তোমাদের আমার প্রশ্নের সাথেই সেম ভাবে তোমার পরীক্ষাতে থাকবে। কিন্তু যদি আমি ক এবং ঘয়ের কথা বলতে যাই সেটা কিন্তু হয় না, কারণ সেটা উদ্দীপকের সাথে মিলিয়ে কোশ্চেনটা আসে, সো আমি এইভাবে সরাসরি কথা বলে দিতে পারি না। এখন সেটি আমাদের ঘ বিভাগের যে কোশ্চেনটি যেটি আমাদের পরে থাকে, এইখানে আমাদের সংজ্ঞা হিসেবে ধরো সবগুলি সংজ্ঞা হিসেবে আমার পড়া লাগবে। এগুলো থাকতে পারে ক বিভাগের জন্য, ক বিভাগের জন্য। আর এই পাশে যে তোমার এই পাশে এটা থাকবে তোমার খ বিভাগের জন্য। বহিঃশ্বসন অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য লেখো। তো সেই পার্থক্যটা তোমরা কিভাবে সাজাবে আমি যদি এখনই বলে দিই, তোমরা চাইলে একটুখানি খাতা কলম নিয়ে লিখে রাখতে পারো। দুটো পার্ট করে নাও এইভাবে। এই পাশে একটি অন্তঃশ্বসন বহিঃশ্বসন, অন্তঃশ্বসন বহিঃশ্বসন লিখে বহিঃশ্বসন লিখো। আমি এইভাবে লিখে দিচ্ছি বহি অন্ত। আমি খুব সহজ করে লিখে দিচ্ছি, তোমরা একটু সাজিয়ে লিখবা পরে। বহিঃশ্বসনে থাকে এটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া, আর হচ্ছে জৈব দেখো আমি কিন্তু অলরেডি দুটো লিখে দিয়েছি, আমরা আমাদের বই থেকেই সাজিয়ে ফেলেছি যে ভৌত রাসায়নিক প্রক্রিয়া বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন জৈব রাসায়নিক প্রক্রিয়া। তারপরে তোমার বহির যে শ্বসনটা সেখানে সংগঠিত হয় ফুসফুসে, আর অন্তঃশ্বসনটা দেহকোষ এবং রক্তে সংগঠিত হয়। তারপরে তোমার তিনে আছে এনজাইমের ভূমিকা নেই। এনজাইমের ভূমিকা আছে।
আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের চারটা খুব সহজ, মানে একেবারে সহজ চারটা আমি তোমার বের করে নিয়ে আসছি, যেটা আমার মনে হয় তোমাদের খুব সহজ হবে। যে বহিঃশ্বসনে ভৌত রাসায়নিক প্রক্রিয়া এইভাবে যদি আমরা দেই, দেখো বহিঃশ্বসন ভৌত রাসায়নিক প্রক্রিয়া, অন্তঃশ্বসন জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা ফুসফুসে সংঘটিত হয়, এটা দেহকোষে রক্ত সংঘটিত হয়। এটা হচ্ছে বহিঃশ্বসনে এনজাইমের ভূমিকা নেই, অন্তঃশ্বসনে এনজাইমের ভূমিকা ব্যাপক। বহিঃশ্বসনে শক্তি উৎপন্ন হয় না, অন্তঃশ্বসনে শক্তি উৎপন্ন হয়। আমি খুব সহজ চারটা মানে সহজ চারটি পার্থক্য নিয়ে এসেছি। এবং এখানে যদি তুমি এরকম ভাবে একটি কোশ্চেন তোমাদেরকে দেয়া হয়, যেহেতু আমাদের উদ্দীপকের আলোকে কোশ্চেনগুলো সাজাতে হয়, সেজন্যই আমার এতগুলো কথা বলা। যদি এইভাবে বলা হয় যে তুমি বহিঃশ্বসনের দুইটি বৈশিষ্ট্য লিখো বা বহিঃশ্বসনের চারটি বৈশিষ্ট্য লিখো, তখন কিন্তু তুমি জাস্ট এই চারটি বৈশিষ্ট্য এক পাশে ফেলে দিলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে যে বহিঃশ্বসনের বৈশিষ্ট্য। আবার এই পাশে অন্তঃশ্বসন যেটি আছে, অন্তঃশ্বসন থেকে কিন্তু তোমার সেই চারটি বৈশিষ্ট্য নিয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা পার্থক্যটা পড়ি বা সংজ্ঞাটা পড়ি, সংজ্ঞাটা পড়ার সাথে সাথে কিন্তু তার সাথে আমরা পার্থক্য এবং বৈশিষ্ট্য সবগুলোই কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে। তো এই গেল একটি। তারপরে আসো আমরা যাবো এবার নিঃশ্বাস এবং প্রশ্বাস। আমরা কিন্তু নিঃশ্বাস এবং প্রশ্বাসের যে ঘটনাটি, সেটি আমি আজকে একটু সংজ্ঞা আকারে বলে দিচ্ছি তোমাদেরকে। তার আগে আমি শ্বসনের শারীরবৃত্তটা একটু লিখে দিচ্ছি। আচ্ছা, নিঃশ্বাস প্রশ্বাসের আগে দিতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। এখানে আমাদের মূল যেটা, যে নিঃশ্বাস প্রশ্বাস জানার আগে যে ঘটনাটি, সেটি হচ্ছে তোমার শ্বাসক্রিয়া, অর্থাৎ ব্রিদিং কাকে বলে, শ্বাসক্রিয়াটা কি। এইভাবে কিন্তু একটা কোশ্চেন অনেক সময় থাকতে পারে যে শ্বাসক্রিয়া কি। সেটির সংজ্ঞাটি হবে যে প্রক্রিয়ায় ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে বের হয়ে যায়, তাকে শ্বাসক্রিয়া বলে। অর্থাৎ অক্সিজেন আমরা নেই, কার্বন ডাই অক্সাইড যে ত্যাগ করি, সেই ঘটনাটি হচ্ছে শ্বাসক্রিয়া। প্রকৃতপক্ষে এটি একটি বহিঃশ্বসন এবং বক্ষ গহ্বরের আয়তন হ্রাস বৃদ্ধির ফলে ফুসফুসের আয়তন সংকোচন প্রসারণের মাধ্যমে এই প্রক্রিয়া সংঘটিত হয়। দুই ধরনের পেশির ক্রিয়ায় বক্ষ গহ্বরের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে এবং পেশিগুলো বক্ষ উদর গহ্বরের মাঝামাঝি অবস্থান করে, আর একটা হচ্ছে পরশুকা সমূহের ফাঁকে অবস্থান করে। এখানে আমাদের যে শ্বাসক্রিয়ার ভিতরে দুটি তোমার প্রক্রিয়া সংঘটিত হয়, সেটি হচ্ছে একটি প্রশ্বাস, যেটা হচ্ছে শ্বাস গ্রহণ, আর একটি হচ্ছে নিঃশ্বাস, যেটি হচ্ছে শ্বাস ত্যাগ। আমরা যখন শ্বাস, মজার বিষয় হতেছে আমরা কিন্তু সবসময় অল টাইম বলি কি যে শ্বাস আমরা নিঃশ্বাস নিচ্ছি, আসলে কিন্তু নিঃশ্বাস নিচ্ছি কথাটা ঠিক না। আমরা অল টাইম বলি কিন্তু এই কথাটি যে আমি এখন নিঃশ্বাস নিচ্ছি বা নিঃশ্বাস নিতে পারছি না, এটা কিন্তু কথাটা ঠিক না। আমরা সাধারণ মানে নিঃশ্বাস আমরা ত্যাগ করি, প্রশ্বাস নেই। আমাদের কথাটা হবে কি, আমি প্রশ্বাস নিতে পারছি না অথবা আমি প্রশ্বাস নিচ্ছি। কিন্তু আমরা এটা অল টাইমই উল্টাটা বলি, যদিও আমি নিজেও অনেক সময় বলি যে নিঃশ্বাস নিতে পারছি না বা নিঃশ্বাস নিচ্ছি। আসলে ঘটনাটি হবে প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ত্যাগ করছি। তাহলে আমরা কি পেলাম, প্রশ্বাসটা হচ্ছে শ্বাস গ্রহণ। আমি একটু শর্ট করে লিখে দিচ্ছি প্রশ্বাসটা তোমাদের মনে রাখার জন্য। প্রশ্বাস হচ্ছে শ্বাস গ্রহণ, নিঃশ্বাসটা হচ্ছে শ্বাস ত্যাগ। তাহলে আমরা নিঃশ্বাস আর প্রশ্বাসে কি পেলাম, নিঃশ্বাসটা হচ্ছে তোমার শ্বাস ত্যাগ আর প্রশ্বাসটা হচ্ছে শ্বাস গ্রহণ। অর্থাৎ যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি বলি, সেটা হবে নিঃশ্বাস ছাড়ছি, আর প্রশ্বাস নিচ্ছি। এই গেল ঘটনাটি। তো সেইখানে একটি ঘটনা ঘটে, এটি একটি ছন্দময় ঘটনা। প্রশ্বাসটি যখন আমরা নেই তখন কি হয় দেখো, ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখে সঞ্চালিত হয়, ফলে বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য
দৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। এই সময় নিম্নভাগের পর্ষিকাগুলো কিছুটা উপরে উঠে আসায় বক্ষ গহ্বরের পার্শ্বীয় অগ্রপশ্চাৎ ব্যাসও বেড়ে যায়। ইন্টারকোস্টাল পেশির সংকোচনের ফলে পর্ষিকার শ্যাফট উত্তোলিত হয় এবং এতে স্টার্নাম উপরে উঠে সামনে সঞ্চালিত হয়। ফলশ্রুতিতে বক্ষের অগ্রপশ্চাৎ ব্যাস সমূহ অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়। এভাবে ডায়াফ্রাম পর্ষিকা পেশির সংকোচনের ফলে বক্ষীয় গহ্বরের সব দিক থেকেই বেড়ে যায়। তখন ফুসফুস প্রসারিত হয়ে আমাদের ভেতরের আয়তন বাড়িয়ে দেয়, ফলে অভ্যন্তরীণ চাপ বাতাসের সাধারণ চাপ অপেক্ষা কম হওয়ায় ভেতরে বাতাস প্রবেশ করে। আর নিঃশ্বাসটা হচ্ছে ঠিক কিন্তু এটির উল্টোটি, যেটি আমি বললাম সেটির উল্টোটি। এখন এখানে আমি তোমাদের বইয়ে একটি দেখো সুন্দর করে চিত্র দেয়া আছে। এখানে নিঃশ্বাস এবং প্রশ্বাস যে সংগঠিত হচ্ছে আমাদের দেহে প্রতিনিয়ত, কিভাবে আমাদের ফুসফুসের মধ্যে অক্সিজেনটা যাচ্ছে শ্বাসনালীর মাধ্যমে এবং ফুসফুসটা প্রসারিত হয়ে আমাদের অক্সিজেনটা ভিতরে প্রবেশ করছে এবং তারপরে আবার সেইটি আমাদের বক্ষ গহ্বরের ভিতর থেকে বিভিন্ন শ্বাসনালীর মাধ্যমে কোষে এবং রক্তে অক্সিজেনটি প্রবাহিত হচ্ছে। সেই পুরো ঘটনাটি কিন্তু এখানে দেয়া আছে, চিত্রের মাধ্যমেও দেয়া আছে, আবার পাশে তোমাদের বর্ণনাও দেয়া আছে যে কিভাবে আমাদের ফুসফুসে অক্সিজেনটা যাচ্ছে এবং এরপরে আমাদের দেহকোষ এবং রক্তেও আমাদের দেহকোষ এবং রক্ত মধ্যেও কিভাবে অক্সিজেনটা ঢুকে আমাদের বডির মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে অক্সিজেন আমাদের দরকার হয় সেটি আমাদের ক্রমাগত সঞ্চালিত করছে। অর্থাৎ এইখানের এই চিত্রটিও কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে, বিধায় আমি আর আঁকতে যাচ্ছি না। এখানে চিত্রটা খুব সুন্দরভাবে দিয়ে লেবেলিং করা আছে। তোমরা কিন্তু চাইলে গাজী আজমল স্যারের বইটি ফলো করলে এই চিত্রটি পাবে এবং খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া আছে। তো আমাদের এখানে মোটামুটি লাস্টের একটা লাইন আমি তোমাদেরকে পড়ে শোনাই। শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালীন প্রক্রিয়া প্রতি মিনিটে 14 থেকে 18 বার এবং নবজাত শিশুতে 40 বার সংঘটিত হয়। তবে ব্যায়াম বা অন্য কারণে শ্বসনের হার দ্রুত হয় বলে উদরীয় পেশিও তখন শ্বসন কাজে যোগ দেয়। অর্থাৎ এখানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে নিঃশ্বাস আর প্রশ্বাসটা কি এবং নিঃশ্বাস আর প্রশ্বাসটা আসলে আমাদের বডির মধ্যে কিভাবে যাচ্ছে। এখানে কিন্তু দেখো নিঃশ্বাসের ওখানে বলা আছে যে কি প্রশ্বাসের পরপরই সংঘটিত একটি প্রক্রিয়া। প্রশ্বাসে অংশগ্রহণকারী পেশিগুলোর প্রসারণ শিথিলতার জন্য নিঃশ্বাস ঘটে। নিঃশ্বাসের সময় প্রশ্বাস পেলে অংশগ্রহণকারী পেশিগুলির স্থিতিস্থাপকতার জন্য পূর্ব অবস্থায় ফিরে আসে। তখন পর্ষিকাগুলো নিম্নগামী হয়। উদরীয় পেশিগুলোর চাপে ডায়াফ্রাম ধনুকের মতো বেগে গহ্বরের আয়তন কমে যায়। এবং তোমরা কিন্তু নিজেরাও আসলে এইভাবে বলার দরকার নেই, তুমি খেয়াল করলে বুঝতে পারবে। আমি যদি তোমাদেরকে একটু নর্মাল ওয়েতে বলি, তোমরা তো বই আসলে পড়তেই পারবে। নর্মালি তুমি খেয়াল করলে বুঝবা যে যখন তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ ওই একই অবস্থা হচ্ছে, মানে নিঃশ্বাস ছাড়ছো এবং প্রশ্বাস নিচ্ছ, তুমি কিন্তু দেখবে যে তোমার এই পেট এবং সব পেটের দিকে ফলো করলে বিষয়টা ভালো বোঝা যায়, আপ ডাউন হয়। পেট কিন্তু উঁচু হচ্ছে আবার নিচু হচ্ছে, উঁচু হচ্ছে নিচু হচ্ছে। তুমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করলেই বুঝতে পারবে যে আপ ডাউন হচ্ছে। অর্থাৎ যখন আপ হচ্ছে তখন তুমি অক্সিজেনটা নিচ্ছ, আবার ছেড়ে দিচ্ছ তখন পেটটা নেমে যাচ্ছে। এইভাবে কিন্তু নিঃশ্বাস এবং প্রশ্বাস ক্রমাগত আমাদের বডিতে হচ্ছে, যার ফলে কিন্তু আমাদের শ্বাসক্রিয়াটা সঠিকভাবে সংগঠিত হচ্ছে। যাদের হচ্ছে না তাদের কিন্তু অক্সিজেনের স্বল্পতার ঘটার মাধ্যমে নানান ধরনের প্রবলেম আসে, সেটা আমি আগের ক্লাসে বলে দিয়েছি। তাহলে আমরা এখানে খুব ভালোভাবে মানে বোঝানোর চেষ্টা করছি আমি, তোমরা সেটি বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখানে এই যে একটি তোমাদের আরো একটা জিনিস আছে, এখানে কিন্তু সুন্দরভাবে দেয়া আছে। দেখো এখানে একটা চার্ট দেয়া আছে, চার্টটি আমি আর লিখলাম না, বইতে দেয়া আছে যেহেতু। প্রশ্বাস থেকে শ্বাসনালী, শ্বাসনালী থেকে ফুসফুস, ফুসফুস থেকে রক্ত কর্তৃক অক্সিজেন গ্রহণ, তারপরে রক্ত সংবহন তন্ত্র কোষে খাদ্য বস্তুতে যায়। জাস্ট এখানে একটি সার্কেলার, যতগুলি কথা আমি বলছি এখানে জাস্ট একটা সার্কেলের মতো এঁকে দেয়া আছে, যেটা তুমি একবার দেখলেই তুমি বুঝতে পারবে। এবং আজকের যে ক্লাসটি আমি নিলাম সেখান থেকে তোমাদের মূল বিষয়গুলো আসবে। শ্বসন কাকে বলে, বহিঃশ্বসন কাকে বলে, অন্তঃশ্বসন কাকে বলে, নিঃশ্বাস কাকে বলে, প্রশ্বাস কাকে বলে, এবং বহিঃশ্বসন ও অন্তঃশ্বসনের পার্থক্য পাবা। আর তোমার তোমার এই শ্বসনের শারীরবৃত্তীয় যেটা সেটি পাবা। অর্থাৎ এখানে আমরা আজকে মোটামুটি প্রায় একটি সেট কোশ্চেন কিন্তু হতে পারে এখান থেকে। যেমন এখান থেকে একটি সংজ্ঞা দিয়ে দিল, এখান থেকে একটি পার্থক্য দিয়ে দিল, তারপরে তোমার শ্বসনের শারীরবৃত্তীয়টা দিয়ে দিল 4 মার্কে। এইভাবে কিন্তু তুমি খুব সুন্দরভাবে একটি সেটিং এখান থেকে করা যায়।
তো আমি মনে করি তোমাদের আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবে, নক দিবে। আমি চেষ্টা করব সেই টপিকটি নিয়ে, সেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হওয়ার। এবং সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো। দোয়া রাখো যেন নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের সামনে উপস্থিত থাকতে পারি।